বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা এর প্রথম পত্র নিয়ে। প্রথম পত্রের আজকে আমরা পঞ্চম অধ্যায়ের স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে আমরা ইতিমধ্যে কয়েকটি ক্লাস শেষ করেছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমি আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করবে। তাহলে দেখো, বোর্ডে আমি একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি, তোমরা প্রশ্নটি আমার সাথে দেখো এবং তোমরা প্রশ্নটি তোমাদের খাতায় তুলবে এবং তারপরে প্রশ্নটি আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। তাহলে আমি প্রশ্নটি পড়ি, তোমরা দেখো, এবং বোর্ডেও আমি লিখেছি, তোমরা এখান থেকে দেখে দেখে প্রশ্নটি কপি করো। মুন কোম্পানি লিমিটেড এর পণ্যের বার্ষিক চাহিদা 3 লাখ একক। প্রতিটি ফরমাইশ সম্পন্ন করতে ব্যয় হয় 500 টাকা, বহন খরচ প্রতি একক 12 টাকা। প্রতিষ্ঠানটির ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করতে গড়ে 65 দিন সময় লাগে। বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে গড়ে 45 দিনে। প্রতিষ্ঠানটির মজুদ পণ্যের গড় অবস্থান 35 দিন। বার্ষিক নগদ বহিঃপ্রবাহ 1 কোটি টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ন্যূনতম নগদ হিসেবে বা ন্যূনতম নগদের পরিমাণ 15 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এটা ছিল আমাদের উদ্দীপক। এই উদ্দীপকটা আমরা বোর্ডে লিখেছি, তোমরা এটা দেখে দেখে তোমাদের খাতায় কপি করো। আমি আবারও পড়ছি উদ্দীপকটা, একটু দেখো যে মুন কোম্পানি লিমিটেড এর পণ্যের বার্ষিক চাহিদা 3 লাখ একক। প্রতিটি ফরমাইশ সম্পন্ন করতে ব্যয় হয় 500 টাকা, বহন খরচ একক প্রতি 12 টাকা। প্রতিষ্ঠানটি ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করে গড়ে 65 দিনে। বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে গড়ে 45 দিনে। প্রতিষ্ঠানটির মজুদ পণ্যের গড় অবস্থান 35 দিন। বার্ষিক নগদ বহিঃপ্রবাহ 1 কোটি টাকা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ন্যূনতম নগদ 15 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এখন এখান থেকে করণীয়, আমরা এই প্রশ্ন থেকে কি কি সমাধান করব। তাহলে দেখো, প্রথমে আছে ব্যবসায় ঋণ কি। দ্বিতীয়, খ নম্বরে মিতব্যয়ী ফরমাইশ বলতে কি বুঝো। গ নম্বরে আছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির মোট মজুদ ব্যয় নির্ণয় করো। সর্বশেষে আছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের সিদ্ধান্ত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো যে ঘ নম্বরে বলেছে যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা বর্তমানে ব্যবস্থাপকের সিদ্ধান্তটা কি আছে, যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ন্যূনতম নগদ 15 লাখ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমরা দেখব যে ন্যূনতম নগদ যে 15 লাখ টাকা ব্যবস্থাপক রাখছে, এই 15 লক্ষ টাকা রাখার সিদ্ধান্তটা তার সঠিক কিনা। তাহলে আমরা এই উদ্দীপক থেকে এর ন্যূনতম নগদের পরিমাণ আমরা বের করব। ন্যূনতম নগদের পরিমাণ বের করার পর দেখব যে আমাদের ন্যূনতম নগদ কত হয়। যদি 15 লাখ টাকার বেশি হয় তাহলে আমরা বলবো যে না, তার সিদ্ধান্তটা সঠিক না, কারণ আমার লাগতেছে 15 লাখের বেশি, কিন্তু সে রাখছে 15 লাখ। কিন্তু 15 লাখ টাকার কম যদি লাগে তা আসে, তাহলে আমরা বলতে পারি যে তার সিদ্ধান্ত সঠিক, কারণ আমার লাগতেছে 15 লাখের কম, কিন্তু রাখছে সে 15 লাখ। তাহলে এই অনুযায়ী আমরা সমাধান করব। তাহলে প্রথমেই দেখো যে এই ক নাম্বার প্রশ্ন, ব্যবসায় ঋণ কি। এই প্রশ্ন আমরা আগেও অনেকবার আলোচনা করেছি, তারপর আমি আবার আজকেও একটু আলোচনা করি যে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকেই ব্যবসায় ঋণ বলে।
খ নম্বরে আছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বা মিতব্যয়ী ফরমাইশ বলতে কি বুঝো, এই প্রশ্ন নিয়েও আমরা অনেকবার আলোচনা করেছি। তো এখানে আমি আবারও সংক্ষেপে বলি যে পরিমাণ কাঁচামাল একসাথে ফরমাইশ প্রদান করলে ফরমাইশ ব্যয় এবং বহন খরচ সর্বনিম্ন হয় তাকে মিতব্যয়ী ফরমাইশ বলে। এখন আমরা সমাধান করতে যাব যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির মোট মজুদ ব্যয় নির্ণয় করো। তো শিক্ষার্থীরা এখন আমরা এই গ নাম্বার প্রশ্ন সমাধান করব যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির মোট মজুদ ব্যয় কত হয় সেটা আমরা সমাধান করব। তাহলে আমি বোর্ডটা মুছে ফেলি, আশা করি তোমরা প্রশ্নটা তোমাদের খাতায় লিখেছ। তাহলে দেখো গ নাম্বারে বলেছে কি উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির মোট মজুদ ব্যয় নির্ণয় করো। তাহলে গ নাম্বারে মোট মজুদ ব্যয় আমরা একটু লিখে নেই। উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির মোট মজুদ ব্যয় তাহলে এই প্রতিষ্ঠানটির মোট মজুদ ব্যয় নির্ণয় করব। তাহলে মোট মজুদ ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে সূত্র আছে আমরা আগে সেই সূত্রটা লিখব। তাহলে মোট মজুদ ব্যয় নির্ণয়ের সূত্র আমরা শিখেছিলাম কি টিসি সমান সমান এ বাই ইও কিউ ইন্টু ওসি যোগ ইও কিউ ভাগ 2 ইন্টু সিসি। প্রিয় শিক্ষার্থীরা এইটাই কিন্তু ছিল আমাদের মোট মজুদ ব্যয়, মোট মজুদ ব্যয়ের সূত্র। তাহলে আমরা সূত্রটা একটু বুঝে নেই যে কি লিখেছি আমরা। টিসি টোটাল কস্ট, টিসিতে হয় আমাদের মোট ব্যয়, অর্থাৎ এই জন্য আমরা সংক্ষেপে লিখলাম টোটাল কস্ট। তাই মোট ব্যয়কেই আমরা বলি মোট মজুদ ব্যয়। এরপরে আমরা লিখেছি এতে হয় কিন্তু আমাদের বার্ষিক চাহিদা, আমরা এগুলো একটু লিখে দেই। এ সমান সমান কি বার্ষিক চাহিদা। এরপরে আমাদের আছে ইও কিউ, ইও কিউতে হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মিতব্যয়ী ফরমায়েশ, মিতব্যয়ী ফরমায়েশ। এরপরে আমাদের আছে ওসি, ওসিতে হয় অর্ডারিং কস্ট বা ফরমায়েশ ব্যয়। ওসিতে কি হয় ফরমায়েশ ব্যয়। এরপরে আমাদের আছে সিসি, সিসিতে আমাদের হয় ক্যারিং কস্ট বা বহন খরচ, আমরা লিখব কি বহন খরচ। তাহলে আমরা এই সূত্রের মানগুলো আমরা লিখে ফেললাম যে টিসিতে হয় কি টিসিতে হয় মোট ব্যয় বা মোট মজুদ ব্যয়, মোট ব্যয় বা মোট মজুদ ব্যয়। তাহলে এই হলো আমাদের সূত্রের মিনিং। এই সূত্রটা যদি আমরা বাংলায় লিখতাম তাহলে দেখা যাচ্ছে এই টিসির জায়গায় মোট ব্যয় বা মোট মজুদ ব্যয় লিখতাম, এর জায়গায় বার্ষিক চাহিদা, ইওকিউর জায়গায় যদি আমরা লিখতাম মিতব্যয়ী ফরমায়েশ। এভাবে যদি আমরা অঙ্কটা লিখতাম তাহলে আমাদের সূত্রটা অনেক বড় হতো, তাই আমরা সূত্রটাকে ছোট করার জন্য ইংরেজি সংক্ষিপ্ত শব্দগুলো আমরা ব্যবহার করলাম। তাহলে এখন আমরা দেখো যে এই সূত্রের মধ্যে আমাদের যে ইনফরমেশনগুলো আমাদের উদ্দীপকে আছে সেখান থেকে আমরা ইনফরমেশনগুলো নিয়ে উদ্দীপক থেকে এই সূত্রে বসাবো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইও কিউ কিন্তু আমাদের উদ্দীপকে নাই। তাহলে ইও কিউ যেহেতু আমাদের উদ্দীপকে নাই তাহলে আমাদেরকে এই ইও কিউ এর মানটা আগে আবার বের করতে হবে। তাহলে এখন আমরা আগে ইও কিউ বের করব, তারপরে আমরা বাকিগুলো এখানে নিয়ে আসবো। তাহলে ইও কিউ নির্ণয় করার সূত্র কি? ইও কিউ এর সূত্র হচ্ছে √2AOC ডিভাইডেড বাই সিসি। তাহলে দেখো 2 সূত্রের 2 এতে হয় কি বার্ষিক চাহিদা। তাহলে আমাদের উদ্দীপক থেকে আমরা দেখি যে এখানে বার্ষিক চাহিদা কত আছে। তোমরা তোমাদের খাতায় উদ্দীপকটা লেখা আছে, এখানে উদ্দীপকে বার্ষিক চাহিদা দেওয়া আছে 3 লাখ তা, এবং অর্ডারিং কস্ট বা ফরমাইশ ব্যয় দেওয়া আছে 500 টাকা, আর ক্যারিং কস্ট বা বহন খরচ দেওয়া আছে 12 টাকা। তাহলে উদ্দীপকে দেখো এই তথ্যগুলো আছে, তা আমরা সূত্রে মান বসাই দেই। 2 সূত্রের এ মানে কি বার্ষিক চাহিদা। উদ্দীপকে আমাদের প্রথম লাইনে দেওয়া আছে যে বার্ষিক চাহিদা কত 3 লাখ একক, তাহলে আমরা লিখব 3 লাখ। এরপর আছে ফরমাইশ ব্যয়, আমরা ফরমাইশ ব্যয়কে সংক্ষেপে লিখে কি ওসি বা অর্ডারিং কস্ট।
তাহলে এখানে আমাদের ফরমাস ব্যয় দেওয়া আছে কত টাকা? 500 টাকা। তাহলে আমরা দিলাম 500। আর ক্যারিং কস্ট দেওয়া আছে কত টাকা? 12 টাকা। তাহলে আমাদের ক্যারিং কস্ট যদি 12 টাকা দেই তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই কত? এটা আসে 5000 একক, 5000 একক। তাহলে দেখো ইওকিউ কত হয়? 5000 একক। তাহলে আমাদের এই অঙ্কের ইওকিউ দরকার ছিল, সেই ইওকিউটা কিন্তু আমরা এখন বের করলাম। এখন আমরা এই সূত্রে দেখো আমাদের যে তথ্যগুলো দরকার সব তথ্যগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা এই সূত্রে মানটা বসাতে পারি। তাহলে কি আছে? প্রথমে আমাদের বার্ষিক চাহিদা, আমরা উদ্দীপক অনুযায়ী বার্ষিক চাহিদা পেয়েছিলাম কত? বার্ষিক চাহিদা ছিল 3 লাখ একক। তাহলে আমরা দিলাম 3 লাখ একক। এরপরে আমাদের আছে কি? ইওকিউ। তাহলে ইওকিউ কিন্তু আমাদের এই নির্ণয় করলাম 5000 একক। তাহলে আমরা এখানে দিলাম 5000 একক ইন্টু অর্ডারিং কস্ট বা ওসিও আমাদের দেওয়া আছে কত? ফরমাস ব্যয় আমাদের উদ্দীপকে দেওয়া আছে 500। এখানে আমরা নিয়ে নিছি একই ইনফরমেশন। তাহলে ফরমাস ব্যয় দেওয়া আছে কত? 500। এরপরে আমরা ইওকিউ দেওয়াই আছে আমাদের 5000, সূত্রের 2, আর ক্যারিং কস্ট বা বহন খরচ দেওয়া আছে আমাদের 12। তাহলে দেখো উদ্দীপক অনুযায়ী আমাদের তথ্যগুলো ঠিক আছে কিনা তোমরা তোমাদের উদ্দীপক থেকে মিলাই নাও। তাহলে দেখো তাহলে কত আসে? 60,000। টাকা। তাহলে এই গ নাম্বারে দেখো আমাদের উত্তর আসে কত? 6 লাখ, মানে 60,000 টাকা। 60,000 টাকা। তাহলে এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। ঘ নাম্বার প্রশ্ন কি বলছে সেটা আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমাদের ঘ নাম্বার প্রশ্নটি দেখব। যে ঘ নাম্বার প্রশ্ন ছিল কি? দেখো যে উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপকের সিদ্ধান্ত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখন আমাদের এই ব্যবস্থাপকের সিদ্ধান্তটা কি ছিল? ব্যবস্থাপকের সিদ্ধান্ত দেখো উদ্দীপক আমরা যদি শেষের লাইনে দেখি যে ব্যবস্থাপক ন্যূনতম নগদের পরিমাণ 15 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এখন উনি যে 15 লাখ টাকা ন্যূনতম নগদের পরিমাণ রাখছে, এই সিদ্ধান্তটা ওনার জন্য সঠিক ছিল কি না? তাহলে এই জন্য আমরা কি করব? আমরা ন্যূনতম নগদের পরিমাণ নির্ণয় করব। তাহলে ন্যূনতম নগদের পরিমাণ নির্ণয় করার কয়েকটি সূত্র আছে। তাহলে এখানে যেহেতু আমাদের ন্যূনতম নগদের পরিমাণ এই ইনফরমেশন অনুযায়ী যেভাবে হবে আমরা দেখব। তাহলে ন্যূনতম নগদের পরিমাণ নির্ণয়ের সূত্র, তাহলে ন্যূনতম নগদের পরিমাণ, ন্যূনতম নগদ সমান সমান বার্ষিক নগদ বহিঃপ্রবাহ ভাগ নগদ আবর্তন। এই সূত্রটা আমাদের এখানে হবে, কারণ আমাদের উদ্দীপকে কিন্তু ন্যূনতম নগদের জন্য আমাদের দিয়েই দিচ্ছে যে বার্ষিক নগদ বহিঃপ্রবাহ। যদি বার্ষিক নগদ বহিঃপ্রবাহ দেয়া থাকে তাহলে আমাদের এই সূত্র দিয়ে আমরা ন্যূনতম নগদের পরিমাণটা নির্ণয় করব। এখন দেখো যে বার্ষিক নগদ বহিঃপ্রবাহ এটা আমাদের উদ্দীপকে দেয়া আছে 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকা। তাহলে 1 কোটি টাকা যেহেতু আমাদের বার্ষিক নগদ বহিঃপ্রবাহ দেয়া আছে, তাহলে আমরা একটা ইনফরমেশন পেলাম, কিন্তু এখন আমাদের লাগবে নগদ আবর্তন। নগদ আবর্তন কিন্তু আমাদের উদ্দীপকে নাই। তাহলে এখন নগদ আবর্তন করার জন্য আমাকে কি করতে হবে? নগদ আবর্তন সূত্র করতে হবে। তাহলে নগদ আবর্তনের সূত্র কি? নগদ আবর্তন এইটার সূত্র হচ্ছে 360 ভাগ নগদ চক্র। এখন দেখো আবার ঝামেলা পাচ্ছে। কি পাচ্ছে? যে এখন আমার নগদ চক্র নাই, এখন আমাকে কি করতে হবে? নগদ চক্র করতে হবে। তাহলে নগদ চক্র, এখন দেখো নগদ চক্র নির্ণয় করতে হবে। তাহলে নগদ চক্র নির্ণয়ের সূত্র কি? নগদ চক্রের সূত্র আমরা সঙ্গে পেলে কি? এ আই যোগ এসিপি বিয়োগ এপিপি।
তাহলে এইটা হচ্ছে আমাদের নগদ চক্রের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এখন আমাদের এই তিনটা সূত্র দিয়া এই ন্যূনতম নগদ করতে হবে। কারণ কি, এই নগদ আবর্তন লাগবে। তো নগদ আবর্তন করার জন্য আমার নগদ আবর্তনের সূত্র হচ্ছে 360 ভাগ নগদ চক্র। কিন্তু এখন আমার তো নগদ চক্র নাই, তাহলে আবার আমার কি করতে হবে, নগদ চক্র করতে হবে। তো নগদ চক্রের সূত্র হচ্ছে উৎপাদনের সময়, এখানে আমরা বলি AAI, অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি বা মজুত পণ্যের গড় অবস্থান, যোগ ACP, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, গড় সংগ্রহ সময়, আর একটা আছে মাইনাস APP বা অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। তাহলে আমরা এখন উদ্দীপক থেকে প্রথমেই নগদ চক্র দেখব যে উদ্দীপকে মজুত পণ্যের গড় অবস্থান কত আছে। দেখো উদ্দীপকে আমরা দেখি যে মজুত পণ্যের গড় অবস্থান, তোমরা উদ্দীপকটা পড়ো তাহলে আমরা এখান থেকে খুঁজে পাবো। এইখানে তৃতীয় লাইনের শেষে দেখো প্রতিষ্ঠানটি মজুত পণ্যের গড় অবস্থান 35 দিন। তাহলে আমরা উদ্দীপক থেকে পেলাম কত দিন, মজুত পণ্যের গড় অবস্থান 35 দিন। তাহলে আমরা এখানে 35 দিতে পারি না, দিতে পারি। এরপরে আছে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, আর একটা হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বা মানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মানে গড় সংগ্রহ সময়। এখন উদ্দীপকে আমরা দেখি যে ওনারা মানে এই কোম্পানি যে বাকিতে পণ্যগুলো বিক্রি করছিল সেই পণ্যের টাকা তারা গড়ে কত দিনে সংগ্রহ করছে। তাহলে আমরা উদ্দীপক খুঁজে দেখি যে এই ধরনের কোনো তথ্য আছে কি না। এখানে দেখো দ্বিতীয় লাইনে প্রতিষ্ঠানটি ধারে বিক্রয়কৃত পণ্যের মূল্য আদায় করতে গড়ে 65 দিন সময় লাগে। তার মানে আদায় করা মানে সংগ্রহ করা। তাহলে ওনারা গড়ে কত দিনে সংগ্রহ করে, 35 দিনে, মানে 65 দিনে, 65। তাহলে আমাদের কি হবে 65। এখন আছে কি পেমেন্ট পিরিয়ড। তাহলে ওনারা যাদের কাছ থেকে বাকিতে কিনছিল তাদেরকে গড়ে কত দিনে টাকা পরিশোধ করে সেটা দেখি। তাহলে এখানে বলছে যে বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে গড়ে 45 দিনে। তাহলে মানে আমরা এখানে পেলাম কত, 45। তাহলে আমাদের এখন 45 হবে। তাহলে মাইনাস 45। তাহলে দেখো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কত দিন আসে, 55 দিন। 55 দিন নগদ চক্র। এই নগদ চক্র সম্পর্কে আমরা কিন্তু পূর্বের ক্লাসে আলোচনা করেছি যে নগদ চক্র কাকে বলে, কিভাবে নগদ চক্র হয়, নগদ চক্র বড় হওয়া ভালো না ছোট হওয়া ভালো। তাহলে আমরা পেলাম কি নগদ চক্র। তাহলে নগদ চক্র কিন্তু আসে দিনে, দিন হিসেবে। তাহলে আমরা নগদ চক্র যেহেতু পেয়েছি, এখন কিন্তু আমরা নগদ আবর্তন নির্ণয় করতে পারবো। নগদ আবর্তন কত হবে, তাহলে 360কে যদি আমরা 55 দিয়া ভাগ দেই, যেহেতু নগদ চক্র কত 55, তাহলে আমরা 55 দেই। এখন কত আসে, তাহলে নগদ আবর্তন আসা আমাদের 6.55। এটা কিন্তু বার হবে, নগদ আবর্তন কত বার। তাহলে আমাদের নগদ আবর্তন কত হলো 6.55। এরপরে আমাদের আসবে ন্যূনতম নগদ। তাই ন্যূনতম নগদে কত টাকা, ন্যূনতম নগদ আমাদের উদ্দীপক অনুযায়ী দেওয়াই আছে 1 কোটি টাকা। তাহলে 1 কোটি, 1 কোটি ভাগ কত 6.55 সমান সমান কত আসে, তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখো। 15,26,717, 15,26,617 টাকা, 15,26,717 টাকা, দুঃখিত 717 টাকা, 15,26,717 টাকা। তাহলে এখন কিন্তু আমরা আমাদের অঙ্কের ডিসিশন পেয়ে গেছি। তাহলে ব্যবস্থাপকের সিদ্ধান্ত যে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে, যে আমরা দেখতে পাচ্ছি কত, যে ব্যবস্থাপক বা ম্যানেজার উনি ন্যূনতম নগদের পরিমাণ রাখছিল কত 15 লক্ষ টাকা, কিন্তু আমার প্রয়োজন কত 15,26,717 টাকা। তাহলে উনি যে পরিমাণ টাকা রাখছে তার চেয়ে আমার আরও 26,717 টাকা বেশি লাগে। তাহলে আমরা সিদ্ধান্ত কি দিতে পারি, যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত সঠিক নয়। কারণ ব্যবস্থাপকের সিদ্ধান্ত সঠিক নয় কেন, কারণ ব্যবস্থাপক টাকা রাখছিল কত ন্যূনতম নগদের পরিমাণ
ন্যূনতম নগদ রাখছিল 15 লক্ষ টাকা, কিন্তু আমাদের এই ইনফরমেশন অনুযায়ী ন্যূনতম নগদ পরিমাণ দরকার কত, প্রয়োজন হচ্ছে 15,26,717 টাকা। তাহলে এখনও তো 26,717 টাকা শর্ট বা কম আছে, এজন্য এই কম টাকা এটা সে কোথা থেকে সংগ্রহ করবে? তাহলে এজন্য আমাদের সিদ্ধান্ত হবে যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত সঠিক নয়, কারণ ন্যূনতম নগদের পরিমাণ প্রয়োজন 15,26,717, কিন্তু ব্যবস্থাপক ন্যূনতম নগদের পরিমাণ রাখছে কত, 15 লাখ। সুতরাং 26,717 টাকা কম আছে, তাহলে মানে প্রয়োজন বেশি প্রয়োজন। তাহলে এই পর্যন্তই আমাদের আজকের অঙ্ক শেষ করলাম। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা আবার নতুন করে আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।